এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনার বিষয় ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে আমি আলোচনা করব। তাহলে আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী বা যে সমস্ত শিক্ষার্থী এবছর ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের ভিডিও। বিশেষ করে যাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে, বিভিন্ন স্কুলের কোশ্চেন কেমন হতে পারে, সেই কোশ্চেন নিয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের সামনে। তোমরা কেউ কোথাও যাবে না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং খাতা কলম নিয়ে বসো। আমি যে প্রশ্নগুলো বলবো তোমরা সেগুলো খাতায় লিখে নাও, এগুলো পড়েই পরীক্ষা দিতে যাবে। আমি এতটুকুন গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি যে প্রশ্নগুলো তোমাদের বলবো এই প্রশ্নগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাজেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন, পরীক্ষার শেষ মুহূর্তের সেরা সাজেশন, লাস্ট মিনিট সাজেশন। এই সাজেশনের বিকল্প নেই। আমি অনেক ভাবনা চিন্তা করে তোমাদের সামনে কিছু প্রশ্ন আমি তুলে ধরবো, সেই প্রশ্নগুলো পড়ে তোমরা পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে? কেননা তোমরা সবাই জানো যে তোমাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের টোটাল 6টা ইউনিট রয়েছে। 6টা ইউনিট থেকে তোমাদের পড়তে হবে। ইউনিট বেস করে ভাগ করে করে কোশ্চেন দেওয়া আছে। হ্যাঁ, 2-এর প্রশ্ন থাকবে, তারপরে ধরো 6-এর থাকবে, ঠিক আছে? কি বললাম, 2, 6 এরকম থাকবে। আবার অনেক সময় 3ও পড়তে হতে পারে। কি বললাম, 2, তারপর হচ্ছে 4, সরি 3 নয় 4, 2, 4 এবং 6, 2, 4 এবং 6 এইভাবে পড়তে হবে, ঠিক আছে? 2, 4, 6 রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন, এগুলো ভালো করে পড়বে। ইউনিট কটা বললাম, টোটাল ইউনিট হচ্ছে তোমাদের 6টা ইউনিট। এই 6টা ইউনিট থেকে প্রশ্নের মান পড়তে হবে 2, প্রশ্নের মান পড়তে হবে 4, প্রশ্নের মান পড়তে হবে 6। তাহলে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রশ্ন হবে 2-এর প্রশ্ন হবে, 4-এর প্রশ্ন হবে, 6-এর প্রশ্ন হবে। 2-এর, 4-এর, 6-এর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে মার্কস 2, মার্কস 4 অ্যান্ড মার্কস কত 6, মানে 2, 4 এবং 6-এর প্রশ্ন তোমাদের পড়তে হবে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য। ইউনিট কয়টা? 6টা ইউনিট, 1, 2, 3, 4, 5, 6, 6টা ইউনিট। ইউনিটগুলো কি কি? ইউনিটগুলো হচ্ছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ, এটা ইউনিট নাম্বার 1। তারপর ইউনিট নাম্বার 2 জাতি ও জাতীয়তাবাদ। ইউনিট নাম্বার 3 সরকারের বিভিন্ন রূপ। ইউনিট নাম্বার 4 সমসাময়িক ভারতীয় রাষ্ট্রচিন্তা, নির্বাচিত চিন্তাবিদগণ। ইউনিট নাম্বার 5 ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্যসমূহ। এটা হচ্ছে ইউনিট নাম্বার 5। আর শেষে হচ্ছে ইউনিট নাম্বার 6। ইউনিট নাম্বার 6 হচ্ছে নির্বাচন ও প্রতিনিধিত্ব। এই ইউনিটগুলো থেকে তোমাদের পড়তে হচ্ছে প্রশ্নের মান 2, 4 এবং 6। তাহলে প্রশ্নের মান 2 কোন ধরনের প্রশ্ন পড়তে হবে, কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ইউনিট ধরে ধরে পড়তে হবে। এবং 4-এর জন্য, 6-এর জন্য কোন কোন প্রশ্নগুলো, কোন ইউনিট থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর খাতা বের করো, কলম বের করো, খাতা কলমে লিখে নাও, লিখে সেগুলো পড়বে। আমি বলছি এখন। তাহলে ইউনিট নাম্বার 1টা আমি তোমাদের সামনে তুলে ধরবো। ইউনিট নাম্বার কি বললাম? ইউনিট নাম্বার 1 তোমাদের সামনে তুলে ধরবো। প্রশ্নের মান 2, খাতা লিখে নাও। ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন। ইউনিট নাম্বার 1, প্রশ্নের মান 2, মার্কস 2। 2-এর প্রশ্ন বলছি, প্রশ্নের মান 2, 2-এর প্রশ্ন বলছি ইউনিট নাম্বার 1 থেকে, তোমরা খাতায় লিখে নাও। ইউনিট নাম্বার 1 বলছি, ঠিক আছে? তোমরা লিখে নাও। যেগুলো বলবো সেটা হচ্ছে ইউনিট নাম্বার 1 থেকে পড়বে। টপিক ভাগ ভাগ করে আমি বলি। প্রথম টপিকটা হচ্ছে কি? আইন। আইন থেকে পড়বে আইনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। আইনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, এটা পড়বে, খাতায় লিখে নাও। আইনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে কি? ব্যাপক অর্থে আইন বলতে কি বোঝায়, পড়বে। রাষ্ট্রীয় আইনকে
কয় ভাগে ভাগ করা যায়। তারপরে পড়বে তারপরে পড়বে বার্কারের মতে আইন কি। বার্কারের মতে আইন কি, আইনের প্রকৃতি সম্পর্কে ল্যাস্কি কি বলেছেন, আইনের প্রকৃতি সম্পর্কে ল্যাস্কি কি বলেছেন, আইনকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি, আইনকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি। তারপরে পড়বে সাংবিধানিক আইন বলতে কি বোঝো, প্রশাসনিক আইন বলতে কি বোঝো, সাংবিধানিক আইন বলতে কি বোঝো, প্রশাসনিক আইন বলতে কি বোঝো। পড়বে ফৌজদারি আইন বলতে কি বোঝো, ফৌজদারি আইন বলতে কি বোঝো। পড়তে হবে আন্তর্জাতিক আইনকে মানে কয় ভাগে ভাগ করা যায়, আন্তর্জাতিক আইনকে কয় ভাগে ভাগ করা যায়। এগুলো সব আইন থেকে পড়ে নেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আইনের দুটি বৈশিষ্ট্য, এটা স্টার চিহ্ন দিয়ে রাখো, মার্ক করে রাখো। আইনের দুটি বৈশিষ্ট্য। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আইনের দুটি উৎস, আইনের দুটি উৎস উল্লেখ করো। তারপরে সাংবিধানিক আইন, প্রশাসনিক আইন, ফৌজদারি আইন, এগুলো পড়তে হবে। আন্তর্জাতিক আইন বলতে কী বোঝায় এগুলো পড়তে হবে। কিন্তু কমন দুটো প্রশ্ন বললাম, আইনের দুটি বৈশিষ্ট্য আর আইনের দুটি উৎস উল্লেখ করো, আইনের দুটি উৎস উল্লেখ করো। আইন হয়ে গেল। এরপরে কি বলবো, স্বাধীনতা। স্বাধীনতা থেকে কি বলবে, স্বাধীনতা থেকে পড়তে হবে স্বাধীনতা থেকে যেগুলো পড়বে, নেতিবাচক অর্থে স্বাধীনতা বলতে কী বোঝো, নেতিবাচক অর্থে স্বাধীনতা বলতে কী বোঝো, ইতিবাচক অর্থে স্বাধীনতা বলতে কী বোঝো, এগুলো স্বাধীনতা থেকে পড়তে হবে। যে কোনো দুটি পৌর স্বাধীনতার উল্লেখ করো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো দুটি পৌর স্বাধীনতার উল্লেখ করো, পড়তে হবে। যে কোনো দুটি অর্থনৈতিক স্বাধীনতার উল্লেখ করো, যে কোনো দুটি অর্থনৈতিক স্বাধীনতার উল্লেখ করো, যে কোনো দুটি অর্থনৈতিক স্বাধীনতার উল্লেখ করো। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বাধীনতার যে কোনো দুটি রক্ষা কবচের উল্লেখ করো, স্বাধীনতার যে কোনো দুটি রক্ষা কবচের উল্লেখ করো। প্রশ্নটা কি বললাম, স্বাধীনতার যে কোনো দুটি রক্ষা কবচের উল্লেখ করো। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বাধীনতার যে কোনো দুটি রক্ষা কবচের উল্লেখ করো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যে কোনো দুটি পৌর স্বাধীনতা উল্লেখ করো, খাতায় লিখে নাও, যে কোনো দুটি পৌর স্বাধীনতা উল্লেখ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাধীনতার যে কোনো দুটি রক্ষা কবচ উল্লেখ করো, 3টা স্টার দিয়ে রাখো। যে কোনো দুটি অর্থনৈতিক স্বাধীনতার উল্লেখ করো, মানে স্বাধীনতার রক্ষা কবচ বলতে কী বোঝায়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাধীনতার রক্ষা কবচ বলতে কী বোঝায়, আইন থেকে পড়তে হবে, আইনের দুটি বৈশিষ্ট্য আর আইনের দুটি উৎস। স্বাধীনতা থেকে পড়তে হবে, স্বাধীনতার রক্ষা কবচ বলতে কী বোঝায় বা স্বাধীনতার রক্ষা কবচ উল্লেখ করো, বা যে কোনো দুটি অর্থনৈতিক স্বাধীনতা উল্লেখ করো। ঠিক আছে, পৌর স্বাধীনতা বলতে কী বোঝো, পৌর স্বাধীনতা বলতে কী বোঝো, এগুলো পড়তে হবে। গ্রিনের মতে স্বাধীনতা কী, গ্রিনের মতে স্বাধীনতা কী, পৌর স্বাধীনতা বলতে কী বোঝায়, রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়, এগুলো পড়তে হবে স্বাধীনতা থেকে, স্বাধীনতা থেকে এগুলো লিখে নাও। এরপরে সাম্য, সাম্য থেকে পড়বে লিঙ্গ সমতা বলতে কী বোঝো, লিঙ্গ সমতা বলতে কী বোঝো, পড়তে হবে পড়তে হবে সাংস্কৃতিক সাম্য বলতে কী বোঝো, সাংস্কৃতিক সাম্য বলতে কী বোঝো। আর কি পড়তে হবে, সামাজিক সাম্য কী, সামাজিক সাম্য কী। ঠিক আছে, এগুলো পড়বে। সাম্য বলতে কী বোঝায়, সাম্য বলতে কী বোঝায়, এগুলো পড়তে হবে সাম্য থেকে। ঠিক আছে, এগুলো পড়ে নিও। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সাম্য থেকে, ল্যাস্কির মতানুসারে সাম্যের মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝো, রাজনৈতিক সাম্য বলতে কী বোঝো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজনৈতিক সাম্য বলতে কী বোঝো। এরপরে ন্যায়, ন্যায় থেকে খাতায় লিখে নাও, ন্যায় থেকে দুই নম্বরের জন্য কি পড়বে, ব্যাপক অর্থে ন্যায় বলতে কী বোঝো, ব্যাপক অর্থে ন্যায় বলতে কী বোঝো। জন রলস প্রদত্ত ন্যায়ের সংজ্ঞাটি উল্লেখ করো, জন রলস প্রদত্ত ন্যায়ের সংজ্ঞাটি উল্লেখ করো, এগুলো পড়তে হবে। এরপরে কি পড়বে, এরপরে পড়তে হবে তোমাদের, এটা তো ন্যায় থেকে বললাম, হ্যাঁ ন্যায় থেকে আরও 2-1টা বলছি। কি বললাম, ন্যায় সম্পর্কে রলসের ধারণা, রলসের বক্তব্য অনুসারে ন্যায়ের উদ্দেশ্য কী, এগুলো পড়বে। ঠিক আছে, এরপরে বলবো এগুলো কি বললাম, প্রশ্নের মান 2, এরপরে প্রশ্নের মান 6। কত, প্রশ্নের মান 6 বলবো। অর্থাৎ ইউনিট নাম্বার 1 থেকে ক্লাস 11 একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ইউনিট নাম্বার 1 থেকে শুধু প্রশ্ন থাকবে প্রশ্নের মান 2 আর প্রশ্নের মান 6। আমি এতক্ষণ পর্যন্ত যে প্রশ্নগুলো বললাম রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নের মান 2 বললাম, এখন বলব প্রশ্নের মান 6।
প্রশ্নের মান 6 যেগুলো পড়বে, দেখো প্রশ্নের মান 6, উপরে লিখে নাও ইউনিট নাম্বার 1, ইউনিট নাম্বার 1 প্রশ্নের মান 6। লেখো লেখো প্রশ্ন আসতে পারে আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলি আলোচনা করো। 3টা স্টার চিহ্ন দিয়ে রাখো খাতায়। আইনের সংজ্ঞা দাও, আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলি উল্লেখ করো, এটা পড়তে হবে। তারপর হচ্ছে স্বাধীনতা বলতে কি বোঝো, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমন কোশ্চেন। স্বাধীনতা বলতে কি বোঝো বা স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে কি পড়বে, নাম্বার 3, আইন ও স্বাধীনতার সম্পর্ক। আইন ও স্বাধীনতার সম্পর্ক। আরেকটা পড়তে হবে স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক। তোমরা এই কটাই কিন্তু 6-এর জন্য পড়বে। কি কি বললাম, আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলি আলোচনা করো, স্বাধীনতা বলতে কি বোঝো, স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো, আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। প্রশ্ন, আইন ও স্বাধীনতার সম্পর্ক বললাম, আরেকটা হচ্ছে স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক। স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক এটা পড়বে। আরেকটা পড়তে পারো ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝো, কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্য নয়, উদাহরণসহ মন্তব্যটির যথার্থতা বিচার করো। এই কটা 6-এর জন্য পড়বে। আশা করি ক্লাস 11 একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় ইউনিট নাম্বার 1 থেকে প্রশ্নের মান 6, মার্কস 6, এই যে কটা প্রশ্ন বললাম এর মধ্যেই কমন পড়বে। ঠিক আছে, তোমরা এই কটাই পড়ে নিবে। আইনের সংজ্ঞা, আইনের প্রকৃতি, আইনের সংজ্ঞা, আইনের উৎস, স্বাধীনতার সংজ্ঞা, স্বাধীনতার রক্ষা কবচ। ঠিক আছে, আইনের সংজ্ঞা, আইনের প্রকৃতি বা আইনের সংজ্ঞা, আইনের উৎস, আইনের উৎসটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো পড়তে হবে। আর কি বললাম, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক আর আইন ও স্বাধীনতার সম্পর্ক, এই কটাই পড়বে। এরপরে লেখো ইউনিট নাম্বার 2, ইউনিট নাম্বার 2 যাও। ইউনিট নাম্বার 2, ইউনিট নাম্বার 2 হচ্ছে জাতি ও জাতীয়তাবাদ। ইউনিট নাম্বার 2 থেকে বলছি, তোমরা খাতায় সবাই লেখো প্রশ্নের মান 2, ইউনিট নাম্বার 2 প্রশ্নের মান 2 লিখে নাও, বলে দিচ্ছি সবাইকে। এই যে লেখো জাতি থেকে, জাতি কি বা জাতির সংজ্ঞা দাও, জাতীয় জনসমাজ বলতে কি বোঝো, জাতীয় জনসমাজ বলতে কি বোঝো। তারপরে পড়বে জাতি সম্পর্কে আর্নেস্ট রেনা প্রদত্ত সংজ্ঞাটি লেখো। জাতি সম্পর্কে আর্নেস্ট রেনা প্রদত্ত সংজ্ঞাটি লেখো। জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য, খাতায় লিখে নাও। জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য আর জাতির যে কোনো দুটি বৈশিষ্ট্য। তাহলে কি কি বললাম, জাতি কি বা জাতির সংজ্ঞা দাও, জাতীয় জনসমাজ বলতে কি বোঝো। ঠিক আছে, জাতীয় জনসমাজ বলতে কি বোঝো বা জনসমাজ বলতে কি বোঝো। একটা হচ্ছে জাতীয় জনসমাজ, একটা হলো শুধু জনসমাজ। জনসমাজ বলতে কি বোঝো, জাতীয় জনসমাজ বলতে কি বোঝো। তারপরে পড়বে জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য, আর পড়বে জাতির যে কোনো দুটি বৈশিষ্ট্য। এগুলো জাতি থেকে পড়তে হবে, এগুলো পড়ে নেবে। পড়বে লর্ড ব্রাইসকে অনুসরণ করে জাতির সংজ্ঞা নির্দেশ করো। লর্ড ব্রাইসকে অনুসরণ করে জাতির সংজ্ঞা নির্দেশ করো। সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য, জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য বা জাতির দুটি বৈশিষ্ট্য, এগুলো পড়তে হবে। এক জাতিভিত্তিক রাষ্ট্র কি, বহু জাতিভিত্তিক রাষ্ট্র কি, এগুলো পড়বে। ঠিক আছে, এক জাতি এক রাষ্ট্র এই নীতির অর্থ কি, এগুলো হচ্ছে জাতীয়তাবাদ বলতে কি বোঝায়, আদর্শ জাতীয়তাবাদ কি, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এগুলো পড়ে নেবে। এগুলো জাতীয়তাবাদ থেকে, মানে জাতির পরে জাতীয়তাবাদ থেকে এগুলো পড়বে। জাতীয়তাবাদের যে কোনো দুটি বৈশিষ্ট্য, জাতীয়তাবাদের পক্ষে দুটি যুক্তি, বিপক্ষে দুটি যুক্তি, মানে জাতীয়তাবাদের পক্ষে দুটি যুক্তি, বিপক্ষে দুটি যুক্তি, জাতীয়তাবাদ বলতে কী বোঝো, এগুলো জাতীয়তাবাদ থেকে পড়তে হবে। ঠিক আছে, জাতীয়তাবাদ বলতে কী বোঝো এখান থেকে পড়ে নেবে। এরপরে অধ্যাপক ল্যাস্কির মতে জাতীয়তাবাদ কী, ঠিক আছে, এগুলো পড়বে। এরপরে কি, জাতীয় জনসমাজের উপাদান, এখান থেকে কী পড়বে, জাতীয় জনসমাজের যে কোনো দুটি ভাবগত উপাদান বা দুটি বাহ্যিক উপাদান। জাতীয় জনসমাজের দুটি ভাবগত উপাদান,
জাতীয় জনসমাজের দুটি বাহ্যিক উপাদান, এই দুটোই জাতীয় জনসমাজ থেকে পড়বে। এরপরে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে পড়তে হবে, খাতায় লিখে নাও জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার। এখান থেকে কী পড়বে? জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে 2 এর জন্য পড়তে হবে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝো, বা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সংজ্ঞা দাও, এটা পড়বে। জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে যে কোনো দুটি যুক্তি, বা জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের বিপক্ষে দুটি যুক্তি, ঠিক আছে, এগুলো পড়বে। এগুলো পড়তে হবে জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার থেকে, ঠিক আছে, এগুলো পড়ে নেবে। আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝো, বা আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে লেনিন কী বোঝাতে চেয়েছেন, জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি কী, ঠিক আছে, এগুলো কিন্তু পড়তে হবে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে, ঠিক আছে। জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে বিপক্ষে যুক্তি, জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংজ্ঞা, এগুলো পড়বে। জাতি থেকে পড়বে, জাতীয় জনসমাজ থেকে পড়বে, জাতীয়তাবাদ থেকে পড়বে, হ্যাঁ, এরকম করে টপিক ধরে ধরে পড়তে হবে। এরপর এই ইউনিট নাম্বার 2 থেকেই প্রশ্নের মান হচ্ছে 4। 4 কী পড়তে হবে? দেখো 4 পড়তে হবে 4 নম্বরের জন্য খাতায় লিখে নাও জাতির সংজ্ঞা দাও, জাতির যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। জাতির সংজ্ঞা দাও, জাতির যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, এটা পড়তে হবে। বা জাতির যে কোনো 4টি বৈশিষ্ট্য, মানে দুটি বৈশিষ্ট্য হলে প্রশ্নের মান হচ্ছে 2, আর 4টি বৈশিষ্ট্য হলে 4 নম্বর। জাতির যে কোনো 4টি বৈশিষ্ট্য জাতি থেকে পড়বে। জাতীয়তাবাদ থেকে জাতীয়তাবাদের সংজ্ঞা দাও, জাতীয়তাবাদের যে কোনো দুটি বৈশিষ্ট্য। জাতীয়তাবাদের সংজ্ঞা দাও, জাতীয়তাবাদের যে কোনো দুটি বৈশিষ্ট্য। এরপরে কি? বা আসতে পারে জাতীয়তাবাদের যে কোনো 4টি বৈশিষ্ট্য, ঠিক আছে। এরপর কি? জাতীয়তাবাদের পক্ষে যে কোনো 4টি যুক্তি দাও, আর জাতীয়তাবাদের বিপক্ষে যে কোনো 4টি যুক্তি দাও, এগুলো পড়তে হবে। এরপরে জাতীয় জনসমাজ গঠনের ভাবগত উপাদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। জাতীয় জনসমাজ গঠনের ভাবগত উপাদান বা বাহ্যিকগত উপাদান সম্পর্কে আলোচনা করো। আর পড়তে হবে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে 4 নম্বরের জন্য জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝায়, ঠিক আছে, এর 4টি, মানে জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে যে কোনো 4টি যুক্তি, এগুলো পড়তে হবে, ঠিক আছে। এগুলো 4-এর জন্য পড়বে। জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে 4টি যুক্তি, বা জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের বিপক্ষে 4টি যুক্তি। আর জাতি বলতে কী বোঝায়, জাতীয় জনসমাজের গুরুত্বপূর্ণ উপাদানগুলো পড়তে হবে, ঠিক আছে, এগুলো পড়বে। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য, 4-এর জন্য। এটা 2-ও আসতে পারে, 2 নম্বরে আসলে 4 নম্বরে আসবে না, 4 নম্বরে আসলে 2 নম্বরের জন্য আসবে না। প্রশ্নটা কি? জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। আর জাতীয়তাবাদের সপক্ষে 5টি যুক্তি বা 4টি যুক্তি, জাতীয়তাবাদের বিপক্ষ 4টি যুক্তি, এগুলো পড়বে। তাহলে ইউনিট নাম্বার 2 থেকে প্রশ্নের মান 2 এবং 4, 2 এবং 4, এখান থেকে 6-এর কোনো প্রশ্ন হবে না, 2 এবং 4। এবার ইউনিট 3 খাতায় লিখে নাও, ইউনিট 3, সবাই খাতায় লিখে নাও ইউনিট 3। ইউনিট 3 থেকে যেগুলো পড়বে, অধ্যায়ের নাম সরকারের রূপসমূহ, এখান থেকে প্রশ্নের মান 2, খাতায় লিখে নাও প্রশ্নের মান 2। ইউনিট নাম্বার 3, গণতন্ত্র শব্দটির প্রথম প্রয়োগ দেখা যায় কোন শতাব্দীতে, সর্বপ্রথম কারা এই শব্দটি প্রয়োগ করেন, এটা পড়বে 1 নম্বর। 2 নম্বর, কোন দুটি শব্দের সমন্বয়ে ডেমোক্রেসি কথাটির উৎপত্তি ঘটে, কোন দুটি শব্দের সমন্বয়ে ডেমোক্রেসি কথাটির উৎপত্তি ঘটে। এরপরে নাম্বার 3 কি পড়বে, ডিমোস এবং ক্রেটোস শব্দ দুটির অর্থ কী, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিমোস এবং ক্রেটোস শব্দ দুটির অর্থ কী, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে কী বোঝো, ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে কী বোঝো। পরের প্রশ্ন, আব্রাহাম লিঙ্কন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে কী বোঝাতে চেয়েছেন, মানে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সংজ্ঞাটা দিতে হবে, মানে আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র কী, বা আব্রাহাম লিঙ্কন প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞাটি লেখো, ঠিক আছে। আব্রাহাম লিঙ্কনের প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞা যে আছে সেই সংজ্ঞাটা লিখতে হবে, এটা। আর ব্যাপক অর্থে গণতন্ত্র কী পড়তে হবে। জনগণের শাসন বলতে কী বোঝো, জনগণের শাসন বলতে কী বোঝো। সুম পিটার গণতন্ত্র বলতে কী বোঝাতে চেয়েছেন, সুম পিটার গণতন্ত্র বলতে কী বোঝাতে চেয়েছেন। লর্ড ব্রাইস প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞা, লর্ড ব্রাইস প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞা, এটা পড়তে হবে। তারপরে ডাইসির গণতন্ত্রের সংজ্ঞাটা পড়তে হবে, ডাইসির। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো, প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো, এটা পড়তে হবে। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি, প্রত্যক্ষ গণতন্ত্রের যে কোনো দুটি গুণ সম্পর্কে আলোচনা করো। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো, এটা আলাদা প্রশ্ন,
আর প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি গুণ, ঠিক আছে, এটা পড়তে হবে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো, স্টার চিহ্ন দিয়ে রাখো, সেটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ। প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ উল্লেখ করো, এটা স্টার মার্ক দিয়ে রাখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ। আর প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো, এগুলো পড়তে হবে, ঠিক আছে, পড়ে নেবে। গণতন্ত্র কাকে বলে? ব্যাপক অর্থে গণতন্ত্র, সংকীর্ণ অর্থে গণতন্ত্র। আব্রাহাম লিঙ্কন ডাইসির সংজ্ঞা, মানে গণতন্ত্রের সংজ্ঞা, লর্ড ব্রাইসের সংজ্ঞা, লর্ড ব্রাইস, তারপরে ডাইসি, আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা পড়তে হবে গণতন্ত্র থেকে, ঠিক আছে, এগুলো পড়বে। এরপরে কর্তৃত্ববাদ থেকে পড়তে হবে। কর্তৃত্ববাদ কি? কর্তৃত্ববাদের যে কোনো দুটি বৈশিষ্ট্য, কর্তৃত্ববাদের যে কোনো দুটি বৈশিষ্ট্য পড়তে হবে, বা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার যে কোনো দুটি গুণ উল্লেখ করো। কর্তৃত্ববাদের যে কোনো দুটি বৈশিষ্ট্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পড়তে হবে। সর্বনিয়ন্ত্রণবাদ ও কর্তৃত্ববাদের পার্থক্য। সর্বনিয়ন্ত্রণবাদ ও কর্তৃত্ববাদের পার্থক্য, এটা পড়তে হবে, 3টা স্টার দিয়ে রাখো। আর কর্তৃত্ববাদ কি, এগুলো কিন্তু পড়তে হবে। এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে, প্রশ্নের মান 2 এবং 6, 2 এবং 6, ঠিক আছে, এগুলো পড়ে নেবে। আর প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির দুটি কারণ পড়তে হবে। কর্তৃত্ববাদ কি, এগুলো 2 এর জন্য, কর্তৃত্ববাদ কি, বা সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য, সর্বাত্মকবাদ ও কর্তৃত্ববাদের দুটি বৈশিষ্ট্য, কর্তৃত্ববাদের দুটি বৈশিষ্ট্য, সর্বাত্মকবাদ বলতে কী বোঝো, এগুলো 2 এর জন্য পড়বে। এবার প্রশ্নের মান 6 লেখো। প্রশ্নের মান 6 থেকে পড়তে হবে গণতন্ত্রের প্রকৃতি। গণতন্ত্রের প্রকৃতি বিশ্লেষণ করো। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সপক্ষে যুক্তি দাও। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সপক্ষে যুক্তি দাও। কর্তৃত্ববাদ ও সর্বাত্মকবাদের মধ্যে পার্থক্য। কর্তৃত্ববাদ ও সর্বাত্মকবাদের মধ্যে পার্থক্য। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সপক্ষে যুক্তি, এগুলো পড়তে হবে। প্রত্যক্ষ গণতন্ত্রের দোষগুলি উল্লেখ করো, ঠিক আছে, এগুলো কিন্তু পড়তে হবে 6 এর জন্য। বা গণতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের অর্থ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুণাগুণ, ঠিক আছে, এগুলো 6 নম্বরের জন্য পড়তে হবে। গেল। এরপরে ইউনিট নাম্বার 4। ইউনিট নাম্বার 4 সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা। এই অধ্যায় থেকে পড়তে হবে। ইউনিট নাম্বার 4 থেকে পড়তে হবে। ইউনিট নাম্বার 4 থেকে শুধুমাত্র কি পড়বে? ইউনিট নাম্বার 4 থেকে শুধুমাত্র 6 এর প্রশ্ন। ইউনিট নাম্বার 4 থেকে শুধুমাত্র 6 এর প্রশ্ন পড়তে হবে। হ্যাঁ, এখান থেকে 2 এর প্রশ্ন থাকবে না, 4 এর প্রশ্ন থাকবে না, শুধু 6 এর প্রশ্ন থাকবে। যদি এই ভিডিওতে ইউনিট নাম্বার 5 এবং 6 বলতে অসুবিধা হয়, আমি পরের ভিডিওতে বলবো। যদি স্টোরেজ ফুল হয়ে যায়, তোমরা এর পরের ভিডিওটা ফলো করবে। এই ভিডিওতে যতটুকু পারি আমি ইউনিট নাম্বার 4টা বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে ইউনিট নাম্বার 4। ইউনিট নাম্বার 4 প্রশ্নের মান 6, প্রশ্নের মান 6। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো আমি। নাম্বার 1, গান্ধীজির রাজনৈতিক চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু কি? অহিংসা সম্পর্কে গান্ধীজির ধারণা, এটা পড়বে। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অহিংসা সম্পর্কে গান্ধীজির ধারণা। অহিংসা, নন ভায়োলেন্স, অহিংসা সম্পর্কে গান্ধীজির ধারণা, এটা পড়বে 6 এর জন্য। আর সত্যাগ্রহের প্রকৃতি ও বিভিন্ন রূপ। সত্যাগ্রহের প্রকৃতি ও বিভিন্ন রূপ সম্পর্কে গান্ধীজির অভিমত, এটা পড়বে। আর গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণা, 3টা স্টার চিহ্ন দিয়ে রাখো। গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণা। গান্ধীজির 3টা স্টার দিবে। গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। গান্ধীজি থেকে 2টো প্রশ্ন পড়বে, গান্ধীজির অহিংস সত্যাগ্রহ আর গান্ধীজির হচ্ছে পড়বে সত্যাগ্রহের প্রকৃতি। ওই সত্যাগ্রহের প্রকৃতি বা সত্যাগ্রহের বিভিন্ন রূপ, কিন্তু প্রশ্নটা এটাই আসার সম্ভাবনা বেশি, গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণা, ঠিক আছে। এরপরে পড়বে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে পড়তে হবে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার ধারণার মূল বৈশিষ্ট্য। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার ধারণার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, পড়তে হবে। স্বামী বিবেকানন্দের সামাজিক রাজনৈতিক সংস্কারের দিকগুলি আলোচনা করো। স্বামী বিবেকানন্দের সামাজিক রাজনৈতিক সংস্কারের দিকগুলি আলোচনা করো। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার ধারণার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিক্ষা প্রসঙ্গে মৌলানা আবুল কালাম আজাদের ধারণার মূল দিকসমূহ আলোচনা করো। শিক্ষা প্রসঙ্গে মৌলানা আবুল কালাম আজাদের ধারণার মূল দিকসমূহ আলোচনা করো। তাহলে কী পড়তে হবে? গান্ধীজির অহিংস সত্যাগ্রহ, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার ধারণা,
স্বামী বিবেকানন্দের সামাজিক এবং রাজনৈতিক সংস্কারের দিক, আর শিক্ষার প্রসঙ্গে মৌলানা আবুল কালাম আজাদের ধারণা। ঠিক আছে, পড়তে হবে গান্ধীজির অহিংসা নীতির মূল বৈশিষ্ট্য। গান্ধীজির অহিংসা নীতির মূল বৈশিষ্ট্য, গান্ধীজির সত্যাগ্রহের মৌলিক নীতি ও কৌশল, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণা। তাহলে গান্ধীজি, স্বামী বিবেকানন্দ আর নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনটে থেকেই কমন পড়বে। ঠিক আছে, এগুলো পড়ে নাও। এবার ইউনিট নাম্বার 5, ইউনিট নাম্বার 5 থেকে পড়তে হবে। তাহলে ইউনিট নাম্বার 4 শুধু 6 এর কোশ্চেন, 2 আর 4 এর থাকবে না। ইউনিট নাম্বার 5-এ যাও। ইউনিট নাম্বার 5টা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে পড়ে গেল। মৌলিক অধিকার ও কর্তব্য সমূহ অধ্যায়ের নাম, এটা পড়তে হবে। এখান থেকে কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের বলবো 2 এর জন্য। প্রশ্নের মান 2। ইউনিট নাম্বার 5, ইউনিট নাম্বার 5 প্রশ্নের মান 2, তোমরা লিখে নাও। হ্যাঁ, অধ্যায়ের নাম মৌলিক অধিকার ও কর্তব্য সমূহ। লেখো, মৌলিক অধিকার বলতে কি বোঝো? মৌলিক অধিকার বলতে কি বোঝো, এটা পড়বে, মানে স্টার চিহ্ন দিয়ে রাখো। মৌলিক অধিকারের সঙ্গে অন্যান্য অধিকারের যে কোনো দুটি পার্থক্য। গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌলিক অধিকারের সঙ্গে, মৌলিক অধিকারের সঙ্গে অন্যান্য অধিকারের যে কোনো দুটি পার্থক্য। মৌলিক অধিকারের সঙ্গে অন্যান্য অন্যান্য অধিকারের যে কোনো দুটি পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, মূল ভারতীয় সংবিধানের নাগরিকদের কটি মৌলিক অধিকারের উল্লেখ ছিল? কটি মৌলিক অধিকারের উল্লেখ ছিল? এটা পড়তে হবে। আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে কি বোঝো? আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে কি বোঝো? ভারতীয় সংবিধানের 21-এর ক নং ধারায় শিক্ষার অধিকার সম্পর্কে কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের 21-এর ক নং ধারায় শিক্ষার অধিকার সম্পর্কে কি বলা হয়েছে? এটা পড়বে। ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝায়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝায়? এটা পড়বে। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট মৌলিক অধিকার বলবৎ করার জন্য কি জারি করতে পারে? কি জারি করতে পারে? এটা পড়বে। দণ্ড নিষ্কৃতি আইন কাকে বলে, বা দণ্ড নিষ্কৃতি আইন কি? দণ্ড নিষ্কৃতি আইন কি? আইন নির্দিষ্ট পদ্ধতি কাকে বলে? ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো? আর মৌলিক অধিকারের সঙ্গে অন্যান্য অধিকারের যে কোনো দুটি পার্থক্য। পরের প্রশ্ন বলছি, ইম্পর্টেন্ট। দ্বন্দ্ব নিষ্কৃতি আইন কি, এটা বললাম। ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলতে কি বোঝায়? ভারতে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলতে কি বোঝায়? বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কি বোঝো? অধিকার পৃচ্ছা বলতে কি বোঝো? অধিকার পৃচ্ছা বলতে কি বোঝো? অধিকার পৃচ্ছা বলতে কি বোঝো? আর বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কি বোঝো? বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কি বোঝো? দ্বন্দ্ব নিষ্কৃতি আইন কি? আর আইন নির্দিষ্ট পদ্ধতি কি? এগুলো পড়তে হবে। বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কি বোঝো? অধিকার পৃচ্ছা কি? এগুলো পড়বে কিন্তু প্রশ্নের মান 2 এর জন্য। আর রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 2 এর জন্য। হ্যাঁ, এটা আসতে পারে পরীক্ষায়। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো? আইনের দৃষ্টিতে সাম্য বলতে কি বোঝায়? ভারতের সংবিধানের 13 নং ধারায় কি বলা হয়েছে? এটা পড়তে হবে। বর্তমানে ভারতের সংবিধানে কয় প্রকার মৌলিক অধিকার আছে ও কি কি? এটা স্টার চিহ্ন দিয়ে রাখো। বর্তমানে ভারতের সংবিধানে কয় প্রকার মৌলিক অধিকার আছে ও কি কি? বা ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলির যে কোনো দুটি বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা পড়তে হবে। সাধারণ অধিকার বা মৌলিক অধিকারের মধ্যে যে কোনো দুটি পার্থক্য আমি আগেই বলেছি, এটা পড়বে। ঠিক আছে, তারপরে যে প্রশ্নগুলো বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরমাদেশ কি? প্রতিষেধ বা প্রতিষেধ বলতে কি বোঝো? অধিকার পৃচ্ছা বলতে কি বোঝো? উৎপ্রেষণ কি? এগুলো পড়তে হবে তোমাদের 2 এর জন্য। ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝায়? আর ভারতীয় সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধিকারের 27 নং ধারায় কি বলা হয়েছে? ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকারের 27 নং ধারায় কি বলা হয়েছে? এগুলো পড়বে। পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা, উৎপ্রেষণ, এগুলো পড়তে হবে। কতর জন্য বললাম? এগুলো সব পড়তে হবে 2 এর জন্য। আর কি পড়বে?
শিক্ষা সংস্কৃতি সংক্রান্ত দুটি নির্দেশমূলক নীতি উল্লেখ করো। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের দুটি সীমাবদ্ধতা। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের দুটি সীমাবদ্ধতা বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের দুটি তাৎপর্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পড়তে হবে তোমাদের পরীক্ষার জন্য। হ্যাঁ, এগুলো পড়ে নিবে তোমরা, এগুলো তোমাদের পড়তে হবে। আরেকটা কি বলবে, মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির মধ্যে যে কোনো দুটি পার্থক্য। ঠিক আছে, ভারতের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের দুটি বৈশিষ্ট্য, এগুলো পড়বে 2-এর জন্য। এরপর যাচ্ছি 4-এর জন্য কি পড়বে শুনে নাও। 4-এর জন্য ওই একই প্রশ্ন, যেগুলো 2-এর জন্য পড়বে সেগুলোই 4-এর জন্য। 4-এর জন্য আসলে 4টা করে দিতে হবে। ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলির যে কোনো 4টি বৈশিষ্ট্য। ভারত কি বললাম, ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলির যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারের 14 ও 15 নং ধারায় লিপিবদ্ধ অধিকার সম্পর্কে আলোচনা করো। পড়তে হবে, ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারের 20 ও 21 নং ধারায় লিপিবদ্ধ অধিকার সম্পর্কে আলোচনা করো। এগুলো কিন্তু পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। ঠিক আছে, পড়তে হবে ভারতের সংবিধানে উল্লিখিত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লিখিত যে কোনো 5টি মৌলিক কর্তব্যের উল্লেখ করো। প্রশ্নটা আবার রিপিট করছি, ভারতের সংবিধানে উল্লিখিত যে কোনো 5টি মৌলিক কর্তব্যের উল্লেখ করো। ঠিক আছে, ভারতের সংবিধানের উল্লিখিত মৌলিক কর্তব্যসমূহের যে কোনো 4টি তাৎপর্য বা মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির মধ্যে যে কোনো 4টি পার্থক্য। প্রশ্নটা আবার রিপিট করছি, মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির মধ্যে যে কোনো 4টি পার্থক্য। 4 নম্বরে আসলে 4টি পার্থক্য, 2 নম্বরে আসলে 2টি পার্থক্য, কিন্তু এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এরপরে ইউনিট নাম্বার 6, নির্বাচন ও প্রতিনিধিত্ব, লাস্ট ইউনিট রাষ্ট্রবিজ্ঞান এর ইউনিট নাম্বার 6, নির্বাচন ও প্রতিনিধিত্ব। প্রশ্নের মান 2 বলছি, তোমরা খাতায় লিখে নাও। ইউনিট নাম্বার 6, প্রশ্নের মান 2। নির্বাচন ব্যবস্থা বলতে কি বোঝো? পড়তে হবে, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বলতে কি বোঝো? ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, কি বললাম? ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বলতে কি বোঝো? ঠিক আছে, এটা পড়বে। নির্বাচন ব্যবস্থা বলতে কি বোঝো পড়তে হবে। ভারতীয় সংবিধানের কত নং ধারায় এফপিটিপির কথা বলা আছে? এফপিটিপির পদ্ধতির 2টি বৈশিষ্ট্য বা এফপিটিপি পদ্ধতির 2টি অসুবিধা। ঠিক আছে, এগুলো পড়তে হবে। এগুলো পড়বে, সুবিধা বা অসুবিধা, এফপিটিপির 2টি সুবিধা 2টি অসুবিধা বা এফপিটিপি পদ্ধতি বলতে কি বোঝো। সেটা হচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম বলতে কি বোঝো। কোটা বলতে কি বোঝো? কোটা বলতে কি বোঝো? হেয়ার পদ্ধতি বলতে কি বোঝো? হেয়ার পদ্ধতি বলতে কি বোঝো? তালিকা পদ্ধতি কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, তালিকা পদ্ধতি কি? এফপিটিপি ও পিআর পদ্ধতির মধ্যে 2টি পার্থক্য। বর্তমানে ভারতের নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়? তোমরা 3টা স্টার চিহ্ন দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নটা খাতায় লিখে নাও। বর্তমানে ভারতের লিখে নাও, বর্তমানে ভারতের নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়? কি বললাম? বর্তমানে ভারতের নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়? ভারতের নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়? ভারতের আঞ্চলিক নির্বাচন কমিশনার কার দ্বারা এবং কতদিনের জন্য নিযুক্ত হন? কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বর্তমানে ভারতের নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়, এটা পড়তে হবে। আর কি পড়তে হবে? খাতায় লিখে নাও, ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী। এটা 3টা স্টার দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা, ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে সংবিধানের 324-এর 1 নং ধারায় কি বলা হয়েছে? 324-এর 1 নং ধারায় কি বলা হয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি আবার রিপিট করছি তোমাদের লেখার সুবিধার্থে। ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে সংবিধানের 324-এর 1 নং ধারায় কি বলা হয়েছে? আর কি পড়বে? ভারতের নির্বাচন কমিশনের নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত ক্ষমতাটি কি? খাতা লিখে নাও,
ভারতের ভারতের নির্বাচন কমিশনের নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত ক্ষমতাটি কি? তারপর প্রশ্ন কি? ভারতের নির্বাচন কমিশনের প্রচার মাধ্যম, ভারতের নির্বাচন কমিশনের প্রচার মাধ্যম সম্পর্কে নীতি নির্ধারণ সংক্রান্ত কাজটি কি? নীতি নির্ধারণ সংক্রান্ত কাজটি কি? এরপর কি? নির্বাচন কমিশনের দুটি ত্রুটি, নির্বাচন কমিশনের দুটি ত্রুটি উল্লেখ করো। পরের প্রশ্ন কি? ভোটার তালিকা বলতে তুমি কি বোঝো? ভোটার তালিকা বলতে তুমি কি বোঝো? পড়বে মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? ভারতের আঞ্চলিক নির্বাচন কমিশনের সদস্যদের কে নিয়োগ করে? এটা পড়বে। আর কি পড়বে? দুইয়ের জন্য তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের যে কোনো দুটি কাজ, নির্বাচন কমিশনের যে কোনো দুটি কাজ, এটা টিক মার্ক দিয়ে রাখো। দুটো প্রশ্ন বলি, বর্তমানে ভারতের নির্বাচন কমিশনার কিভাবে গঠিত হন? বর্তমানে ভারতের নির্বাচন কমিশনার কিভাবে গঠিত হন? পরের প্রশ্ন, নির্বাচন কমিশনের যে কোনো দুটি কাজ উল্লেখ করো। নির্বাচন কমিশনের যে কোনো দুটি কাজ উল্লেখ করো। পরের প্রশ্ন, নির্বাচন কমিশনের যে কোনো দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। নির্বাচন কমিশনের যে কোনো দুটি সীমাবদ্ধতা। তাহলে তিনটা প্রশ্ন বলছি। বর্তমানে ভারতের নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়, ভারতের নির্বাচন কমিশনের দুটি কাজ, তারপরে নির্বাচন কমিশনের দুটি কাজ বললাম, ভারতের নির্বাচন কমিশনের দুটি কাজ, আর নির্বাচন কমিশনের যে কোনো দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। আর ভোটার তালিকা কি, হেয়ার পদ্ধতি কি, তালিকা পদ্ধতি কি, এর মধ্যেই পরীক্ষায় কমন পড়বে প্রশ্ন। ঠিক আছে, নির্বাচন কমিশনার থেকে প্রশ্ন হবে। তারপরে পড়তে হবে তোমাদের যে প্রশ্নগুলো, সেটা হচ্ছে এরপরে 4-এর জন্য বলবো, প্রশ্নের মান 4। ঠিক আছে, লিখে নাও প্রশ্নের মান 4। সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতির এফপিটিপির যে কোনো চারটি বৈশিষ্ট্য, সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতির এফপিটিপির যে কোনো চারটি বৈশিষ্ট্য। আর কি পড়বে? সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতির এফপিটিপির যে কোনো 5টি সুবিধা, আর কি পড়বে? ভারতের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতির এফপিটিপি গ্রহণের যে কোনো 4টি কারণ উল্লেখ করো। আর কি পড়তে হবে? একটা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী খাতায় লিখে নাও। ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্যের ক্ষেত্রে 4টি কারণ উল্লেখ করো। আবার বলছি, খাতায় লিখে নাও। ভারতে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্যের ক্ষেত্রে 4টি কারণ উল্লেখ করো। ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ব্যর্থতার ক্ষেত্রে 4টি কারণ উল্লেখ করো। ব্যর্থতার 4টি কারণ আর সাফল্যের 4টি কারণ। ভারতের প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের সাফল্যের 4টি কারণ আর ভারতের প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ব্যর্থতার 4টি কারণ। ঠিক আছে, পড়বে। আর কি পড়বে? ভারতের নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে লেখো। ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী। ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা এভাবে আসতে পারে, ভারতের নির্বাচন কমিশনের যে কোনো 5টি কাজ উল্লেখ করো। ভারতের নির্বাচন কমিশনের যে কোনো 5টি কাজ উল্লেখ করো। ঠিক আছে, এগুলো পড়বে। বা ভারতের নির্বাচন কমিশনের যে কোনো 5টি সীমাবদ্ধতা। ভারতের নির্বাচন কমিশনের যে কোনো 5টি সীমাবদ্ধতা। এই হলো তোমাদের সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনের প্রশ্ন। তাহলে আজকে এই ভিডিওতে আলোচনা করা হলো ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, টোটাল 6টা ইউনিট নাম্বার 1 থেকে ইউনিট নাম্বার 6। এই 6টা ইউনিটের মধ্যে কোনো ইউনিট থেকে প্রশ্ন হবে 2 আর 4, কোনো ইউনিট থেকে প্রশ্ন হবে 2 আর 6, কোনো ইউনিট থেকে প্রশ্ন হবে শুধু 6-এর। সেটা আমি বলে দিয়েছি। কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা বললাম। তোমরা খাতায় লিখে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, শেখো, স্টাডি করে পরীক্ষা দিতে যাবে। আশা করি সবারই পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো মানে ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী বা ভারতের নির্বাচন কমিশনের যে কোনো 5টি কাজ, ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী, মানে এইটা প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ঠিক আছে, আজকে যে প্রশ্নগুলো বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সাজেশনকে ওভারটেক করে কেউ বলতে পারবে না যে এই প্রশ্নগুলো কমন নয় বা এগুলো আসতে পারে না। আমার সাজেশন নাম্বার 1 সাজেশন, সেরা সাজেশন আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে।
আশা করি যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা এবার ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাটা যদিও দেরি আছে, তোমরা তার জন্যই তোমাদের বলছি, তোমরা পড়ার সময় পাবে, তোমরা পড়াশোনা করো। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের প্রশ্ন ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার সাজেশন, ঠিক আছে, লাস্ট মিনিট সাজেশন, পরীক্ষার শেষ মুহূর্তের সেরা সাজেশন, নাম্বার ওয়ান সাজেশন। যে প্রশ্নগুলো বললাম খাতায় লিখে নাও আর পড়ে পরীক্ষা দিতে যাও। আমাকে কিন্তু পরীক্ষার পরে কমেন্টস করে জানাবে তোমাদের কতটা প্রশ্ন কমন পড়লো। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার পরীক্ষা ভালো, সবাই পরীক্ষা ভালো লেখো। আমি মুখ দিয়ে যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এগুলো আমি নিজের অভিজ্ঞতার নিরিখে এই প্রশ্নগুলো বললাম। কেননা তোমাদের পাঠ্যসূচি বইয়ের মধ্যে সে তোমার অনাদি কুমার মহাপাত্র বলো, নিমাই প্রামাণিক বলো, হ্যাঁ ঠিক আছে, নিমাই প্রামাণিক, তারপরে সাতরা বলো, যে বই বলো না কেন, বিভিন্ন রাইটারের বই রয়েছে, বইগুলোতে কিন্তু অনুশীলনীতে অনেক প্রশ্ন রয়েছে। আমি সেখান থেকে প্রশ্ন ঘেটে, হ্যাঁ, শর্টকাট করে কাটসাট করে তোমাদের কিন্তু সাজেশন দিলাম। অনেক প্রশ্ন দেখা গেলো একটা অধ্যায় থেকে 2-এর প্রশ্ন হবে একটা, সেখানে দেখা গেলো প্রশ্ন রয়েছে 30টার উপরে। তাহলে 30টার উপর থেকে কিন্তু বেছে বেছে প্রশ্ন দেওয়া হচ্ছে, ঠিক আছে। 4-এর প্রশ্ন হবে একটা বা দুটো, অনেক প্রশ্ন রয়েছে অনুশীলনীতে দেখবে অনেক প্রশ্ন, সেখান থেকে কিন্তু কাটসাট করে আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার চেষ্টা করলাম, যাতে করে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাটা তোমাদের ভালো হয়। আজকের আলোচনার বিষয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার সাজেশন। তাহলে যে সমস্ত ছাত্রছাত্রীর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পরীক্ষায় বসবে সামনে, তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ভিডিও। তোমরা এই ভিডিওটা দেখে পরীক্ষা দিতে যাও, পড়াশোনা করো, এই প্রশ্ন উত্তরগুলোই পড়ো, পরীক্ষা ভালো হতে বাধ্য, ঠিক আছে। আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে।